দেশজুড়ে ঈদ আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুখর বিনোদন কেন্দ্র। ঢল নামছে দর্শনার্থীদের, ছোটদের কাতারে সামিল বড়রাও। উপাচার্যকে সভাপতি রেখেই ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, নিতে পারবেন না একক সিদ্ধান্ত। দ্রুত নির্বাচন দাবি শিবির ও ছাত্র সংসদের, পরিবেশ নেই দাবি ছাত্র দলের। সমন্বয় নেই সেবা সংস্থার কাজে, একই সড়কে বারবার খোরাখুরি। ঘটছে দুর্ঘটনা, বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। পানি নেই, তবুও তিস্তা সেচ প্রকল্পে শত শত কোটি টাকা খরচ। কৃষকদের ভরসা বিদ্যুৎ আর ডিজেল চালিত পাম্প। ন্যায্য হিস্সা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ। এবং বিদেশি বিনিয়োগ খরা কাটাতে বাংলাদেশের পাশে চীন, খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। বাড়বে কর্মসংস্থান, দক্ষিণ এশিয়ার উৎপাদন হাবে পরিণত হবে দেশ, আশা বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঈদের দ্বিতীয় দিনে ভিড় বাড়ছে বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে আছেন MR রকি। শুরুতেই যাচ্ছি পিয়ালের কাছে। পিয়াল, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দকে ঘিরে যে ঈদের যে লম্বা ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু যে পরিবার পরিজন নিয়ে মানুষজনরা কিন্তু ঘুরতে বের হয়, তেমনই একটি কিন্তু ঢাকার বাইরে যেটি মফস্বল এলাকায় নরসিংদী ড্রিম হলিডে পার্ক। সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে দর্শনার্থীদের কিন্তু সকাল থেকেই ভিড় জমছে, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে কিন্তু তারা ঘুরতে আসছে। বিশেষ করে এই পার্কটি আসলে আন্তর্জাতিক মানের পার্ক হওয়ার কারণেই কিন্তু মানুষজনের সবচেয়ে পছন্দের জায়গা থাকে এই পার্কটি। আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদকে ঘিরে এই পার্কে কিন্তু প্রায় নতুন যে রাইডগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু ভূতের বাড়ি, ওয়াটার পার্ক এবং প্রায় 25টির মতো রাইড কিন্তু তারা এই পার্কে সংযোজন করেছে। এবং এই দর্শনার্থীরা যে আসছে সকাল থেকে, আমরা দেখেছি যে তাদের মুখে যে ঈদের হাসি এবং পাশাপাশি যে লম্বা ছুটি, সেই ছুটির কারণে কিন্তু তাদের মুখে এবং হাসি দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে যে ছায়া ঘেরা যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু তারা ঘুরে খুব আনন্দ উপভোগ করছে। আমি এখানকার পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে আন্তর্জাতিক মানের পার্ক হওয়ার কারণে কিন্তু দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি এখানে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও কিন্তু আসে। তাদের কারণে কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, যে পর্যাপ্ত তারা নিরাপত্তা ব্যবস্থা করেছে, তাদের নিজস্ব আনসার বাহিনী সিসি ক্যামেরা দ্বারা কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যে এখানকার যে পার্কে আজকে যে ঈদের দ্বিতীয় দিন হওয়ার কারণে কিন্তু পার্ক কর্তৃপক্ষ বলছে তাদের এই পার্কে কিন্তু প্রায় 10 থেকে 15 হাজার কিন্তু দর্শনার্থী হওয়ার তারা আশা করছে। 10 থেকে 15 হাজার দর্শনার্থী এখানে হবে। এবং এই যে পার্কে আজকে ঈদের যে উৎসব, সেই উৎসব কিন্তু সবাই মিলে উপভোগ করছে। ঈদ বিনোদনের খবর জানতে আমরা চলে যাচ্ছি নওগাঁতে MR রকির কাছে। প্রাচীন যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহার আসলে স্বাভাবিক সময়ে যে দর্শনার্থীদের ভিড় থাকে তার থেকে কিন্তু ঈদের এই মৌসুমগুলোতে ব্যাপক পরিসরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে ঈদের প্রথম দিনে দূর দিগন্ত থেকে নানা বয়সী মানুষের উপস্থিত ছিল। আজকে প্রথম দিনে দ্বিতীয় দিনে কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য কাটাতে এই পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শন জন্য আসছেন এবং দিন করেন। এবং এই বৌদ্ধবিহার একদিকে একটা রহস্যের আধার হয়ে রয়েছে। এখানকার যে প্রাকৃতিক যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে এটা নিয়েই আসলে কৌতূহল রয়েছে এবং যুগে যুগে মানুষের কাছে অনেকটা রহস্যের আধার হয়ে রয়েছে। তো পাল আমলের এই নিদর্শনটি আসলে সংস্কার করে আরো জনবান্ধব করা হয়েছে। এখানকার কর্তৃপক্ষের দিক থেকে দাবি করা হচ্ছে বিগত বছরগুলোর চেয়ে এবার কিন্তু দর্শনার্থীর উপস্থিতি বেশ বেড়েছে এবং বিশেষ কারণ হলো যে আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। সেটাতে এবার একটা দীর্ঘ ছুটি রয়েছে ঈদের এবং এই ছুটিতেই পরিবার স্বজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। তার অন্যতম কেন্দ্র হিসাবে পাহাড়পুরে তারা আসছেন। সব মিলাই পাহাড়পুর বৌদ্ধবিহার একেবারে দর্শনীয়দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবং একটি আকর্ষণীয় জায়গা হিসাবে পাহাড়পুরকে দর্শনার্থীরা বেছে নিচ্ছেন এবং দূর থেকে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে পাহাড়পুর বৌদ্ধবিহার। এই ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের খোঁজ খবর আমার কাছে।
ঈদ বিনোদনের খবর জানছিলাম নরসিংদী এবং নওগাঁ থেকে। দেশের কারাগারগুলোতে বন্দীদের ঈদ উদযাপনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। এই মুহূর্তে কেরানীগঞ্জ কারাগারে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বর্তমানে বন্দির সংখ্যা ৭,৯০০-র কিছু বেশি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে এবং শুধু এই কারাগারে নয়, এটি বাংলাদেশের যতগুলো কারাগার রয়েছে সবগুলো কারাগারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েদিদের সাথে তাদের পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং ঈদ উপলক্ষে একদিন, অর্থাৎ ঈদের যে 3 দিন মূল যে ঈদ, সে 3 দিনের একদিন কয়েদিদের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে বাসা থেকে রান্না করা খাবার তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগটি দেওয়া হয়েছে। আমি এখন যেখানে আছি, এখানে যে লাইনগুলো দেখছেন বা এখানে যে সকল মানুষদের দেখছেন, এরা সকলেই তাদের প্রিয়জন যে বা যারা এখানে বন্দী আছেন, কয়েদি, তাদের সাথে দেখা করতে এসছেন, তাদেরকে খাবার দেওয়ার জন্য এসছেন। এটি মূলত তাদের খাবার দেওয়ার যে সিরিয়াল, সেই সিরিয়ালের একটি লাইন। এই লাইন ধরে তারা এখানে একটি টিকিট সংগ্রহ করবেন। সেই টিকিটে কয়েদির নাম, ঠিকানা এবং ওয়ার্ড নাম্বার, নাম, পিতার নাম, ওয়ার্ড নাম্বার, সেগুলো তারা লিখে দিবেন। লিখে এখান থেকে একটি টিকিট সংগ্রহ করবেন এবং পরবর্তীতে কারা কর্তৃপক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে অ্যানাউন্স করে তাদেরকে জানানো হবে যে কোন কয়েদির খাবার দিতে হবে। যখন সে অ্যানাউন্সটি করবে তখন তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ঘর থেকে আনা যে খাবার সেটি তারা পৌঁছে দেবেন। তো এখানে দেখছেন যে টিকিট কাটার কাজটি চলছে। এখানে তারা কয়েদির নাম, পিতার নাম এবং ওয়ার্ড নাম্বার দিবেন। ওয়ার্ড নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে তারা এখান থেকে একটি টিকিট নেবেন এবং শুধু এই যে এই ঈদ উপলক্ষে খাবার দেওয়ার ব্যবস্থাই নয়, তাদের সাথে দেখা করার ব্যবস্থাও করা হয়েছে এবং কারা কর্তৃপক্ষ কয়েদিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে, যা আসলে গতকালকে তাদেরকে দেওয়া হয়েছিল। উন্নত মানের খাবার, ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ছিল কারা কর্তৃপক্ষের। তো এই ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বিশেষ যে ব্যবস্থাপনা ঈদ উপলক্ষে কয়েদিদের জন্য, তার সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়। বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই সমন্বয় নেই কাজের। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। উত্তর মুগদাপাড়া, আর.কে মিশন রোড, মোহাম্মদপুরের নূরজাহান রোড, উত্তরখান সহ বেহাল রাজধানীর অর্ধশতাধিক সড়ক। বছর জুড়ে চলা খোঁড়াখড়িতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। ঘটনা ভ্যান নিয়ে আসতেছি, ভ্যান নিয়ে আসার পরে মনে করেন আমার সড়কের উল্টা পড়ে গেছে। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক নাই যে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। বৃষ্টি হলে তো মনে হয় যে কতবার যে স্লিপ খেয়ে পড়া লাগে, আর কোনো ইয়ে আজকে তো সেই রাস্তা। একটা ডেলিভারি টাইম দিয়ে আধা ঘন্টা, সেই জায়গাতে 1 ঘন্টা লেগে যায়, কখনো 2 ঘন্টা লেগে যায়। মাল মাথায় করে ক্যারিং খরচা বেশি হয়, সব দিক দিয়ে খরচ বেশি হয়। এই রোডের চাপটা পুরো মেন রোডে যায় পড়ে আর কি। তারপরে অনেক জাম লাগে, মানুষের চলাচলে খুব সমস্যা হয়। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো হিসাবে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো আবার ফিল আপ করতেছে, আবার বলতেছে ওয়াসার সমস্যা, আবার কাটতেছে। কিন্তু আমরা আজকে দুর্ভোগে আছি। কাজ করানোর জন্য 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। একবার করলে ডালাই করলে হয়তো জাস্ট 15 দিন, 1 সপ্তাহ পরে আবার কাটা শুরু করে। সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সংস্থার নিয়ন্ত্রণকারী সংস্থাও ভিন্ন ভিন্ন। যতগুলি ইউটিলিটি সার্ভিস আছে, এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা, যেগুলি স্থানীয় সরকার, তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু এটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি, সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাকে সিটি কর্পোরেশনের আওতায় এনে স্মার্ট ডাক্ট সিস্টেম চালু করার পরামর্শ তার। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। স্মার্ট ডাক্ট সিস্টেমে আমাদের আসা দরকার, যেটি যখন তখন ইচ্ছা
5 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি 8 ইঞ্চি বানানো যাবে, যে কোনো রকম পরিবর্তন করা যাবে, কিন্তু সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। ছাত্র সংগঠনগুলো এমন প্রস্তাব দিলেও সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যকে ডাকসুর সভাপতি রাখা হয়েছে। তবে এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এই সংশোধনকে ইতিবাচক দাবি করে দ্রুত নির্বাচনের দাবি ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এই সংস্কারে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না দাবি করে ছাত্রদল বলছে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। শাকির আহমেদের রিপোর্ট। 2019 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠেছে। এ লক্ষ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ছাত্র সংগঠন। সে দাবির প্রতিফলন হয়নি সংশোধিত খসড়া গঠনতন্ত্রে। সভাপতি মোটামুটি একক ছিল, ভেঙে দেওয়ার ডাকসু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই ক্ষমতাটা সভাপতির থাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র থাকা উচিত না। সেই জন্য আমরা ওখানে করেছি ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেটের সুপারিশ ছাড়া এটা করতে পারবেন না, সেটা আমরা রেখেছি। দাবি পুরোপুরি পূরণ না হলেও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। অ্যাটলিস্ট আমাদের যে সংস্কার প্রস্তাবনা ডাকসুর দিকে আমরা এক পদক্ষেপ এগিয়েছি, এটাকে আমি পজিটিভলি দেখি এবং এটাকে আমি সাধুবাদ জানাই। ডাকসু নির্বাচন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আনুষ্ঠানিক ডেডলাইন প্রয়োজন। তবে গঠনতন্ত্রের এই সংস্কারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত হয় না। ডাকসু নির্বাচন খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে আমরা মনে করি। এখন এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এপ্রিলের মধ্যেই গঠনতন্ত্র ও আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচনের পথে অগ্রসর হতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশনার তার শিডিউল ঘোষণা করবেন, তার আগে হয়তো ভোটার তালিকার জন্য হলগুলোতে বলবেন। অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের। কিভাবে আমরা পরিবেশটাকে আরো ঠিক করতে পারি তাদের মতামতটা আমরা নিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। শুধু তাই নয়, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করতে ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে, তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে
আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশে প্রসেসড হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে, এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের বিক্রমপুরের ইছামতি নদীর তীরে জমে উঠেছে গ্রামীণ মেলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে নারী ও শিশুসহ সব বয়সী মানুষের। বিশেষ করে কালী পূজা উপলক্ষে গবাদি পশু ও পায়রা দান করছেন পুণ্যার্থীরা। মেলা উপলক্ষে বসেছে 3000 স্টল, চলছে বেচাকেনা। শেখরনগর এলাকায় প্রায় 550 বছর ধরে চলছে এই গ্রামীণ মেলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুখর বিনোদন কেন্দ্র। ঢল নামছে দর্শনার্থীদের, ছোটদের কাতারে সামিল বড়রাও কারাবন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন স্বজনরা। উপাচার্যকে সভাপতি রেখে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন নিতে পারবেন না একক সিদ্ধান্ত। দ্রুত নির্বাচন দাবি শিবির ও ছাত্র সংসদের, পরিবেশ নেই দাবি ছাত্র দলের। এবং সমন্বয় নেই সেবা সংস্থার কাজে একই সড়কে বারবার খোরাখুরি। ঘটছে দুর্ঘটনা, বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।